মায়ের দুই চোখে তখন অশ্রুর বন্যা। মাথা নিচু করে কাঁদছে মেয়েটা। ও ওদের করা অপমানের জন্য কাঁদেনি, কাছে ওর বাবার কথা ভেবে। আরমান তখন সিঁড়ি দিয়ে নেমে আসছিল, কিন্তু আবিরের বলা কথাটা ওর কানে যেতেই সিঁড়ির মাঝখানেই থমকে দাঁড়িয়ে গেল। আবিরের পুরো কথাটা স্পষ্ট শুনতে পেয়েছে ও। দুয়ে দুয়ে চার মিলে গেল। যে প্রশ্নের উত্তর ও এতদিন নিজের মনে খুঁজেছিল, পেয়ে গেল সেই উত্তর আবিরের কথায়। আরমানের চাচি আঞ্জুমা বেগম মায়ের কাছে এসে মায়ের চোখের পানি মুছে দিয়ে বুকে জড়িয়ে ধরলেন। মেয়েটাকে ওনার প্রথম থেকেই ভীষণ ভালো লাগে। আঞ্জুমা বেগম মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদে না মা, সব ঠিক হয়ে যাবে। জানো তো আল্লাহ যা করেন তা বান্দার ভালোর জন্যই করেন, তাই চিন্তা করো না। আল্লাহ চাইলে তোমার বাবা ঠিক সুস্থ হয়ে যাবেন। মায়া এমন স্নেহ ভরা স্পর্শ পেয়ে গলে গেল যেন। ছোট থেকে মায়ের আদর পায়নি। ওর মা ওর জন্মের সময় মারা গেছেন। তাই মায়ার মায়ের আদর ভালোবাসা কি জিনিস তা জানা নেই। আজমা বেগমের এমন মায়া মমতা পেয়ে আরও জোরে শব্দ করে কান্না করতে লাগলো। যেই কান্নাটা এতদিন চাপা পড়েছিল সেটাই বেরিয়ে এলো যেন। নিজেকে সবার সামনে শক্ত দেখালেও ও যে ভিতরে ভিতরে বড়ই দুর্বল। আরমানের বাবা আনোয়ার সাহেবও এগিয়ে এসে মাথায় হাত রাখলেন, কিন্তু মুখে কিছু বলতে পারলেন না। মিসেস সাবিনা বেগম মুখ বেঁকিয়ে বিড়বিড় করে বললেন, আদিক্ষেতা যত সব ঢং। কিন্তু উনি বিড়বিড় করে বলেও কথাটা ঠিকই সবার কানে গেল। মায়া আঞ্জুমা বেগমের বুক থেকে মাথা তুলে দুই হাতে চোখের পানি ভালো করে মুছে নিল। না না, ও এইভাবে ভেঙে পড়তে পারে না। সবাই যে ওকে দুর্বল ভাববে তাহলে। সিম্প্যাথি দেখাতে আসবে সবাই, ও কারোর সিম্প্যাথি চায় না। আরমার সিঁড়ি দিয়ে নেমে এসে ড্রয়িং রুমের সোফায় বসলো। তারপর মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া, যাও আমার জন্য কফি নিয়ে আসো, ব্ল্যাক কফি উইদাউট সুগার। কিন্তু আপু, ও তো এখনই বাইরে থেকে এলো, এখনো ফ্রেশ হয়নি। আমি বানিয়ে দিই কফি। না, ছোট আম্মু, যার যেটা কাজ তাকে সেটা করতে দাও। মায়া নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, আমি আনছি। ছোট আম্মু তুমি বসো। না মানে আন্টি, সরি, আসলে ভুল করে বেরিয়ে গেছে। আঞ্জুমা বেগম মুচকি হেসে বললেন, ছোট আম্মুই ডেকো, তুমিও আমার আরেক মেয়ে। এমন না যে কাউকে কিছু বলে ডাকতে গেলে রক্তের সম্পর্ক বা কাগজের সম্পর্ক থাকতে হবে। ডাকটা মন থেকে আসে, কোনো সম্পর্ক থেকে না। মায়া মুচকি হেসে বলল, ঠিক আছে ছোট আম্মু। ঢং দেখলে বাঁচি না। বলেই উনি সিঁড়ি দিয়ে উপরে চলে গেলেন। আবির মায়াকে বলল, রবিকে বলবে তো আমার রুমে এক কাপ কফি দিয়ে যেতে। আমি দিয়ে আসছি ভাইয়া, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। আঙ্কেল আপনাদের কিছু লাগবে? শেষের কথাটা মায়া আরমানের বাবা ও চাচার উদ্দেশ্যে বলল। আরমানের বাবা বললেন, একটু চা হলে ভালো হতো মামুনি, কিন্তু তুমি আগে ওদের কফি দাও, তারপর ফ্রেশ হয়ে আমাকে একটু চা দিও। তোমার হাতে চা খেতে ভীষণ ভালো লাগে আমার। আরমানের চাচা মনোয়ার সাহেবও বলে উঠলেন, আমারও ভালো লাগে। হ্যাঁ, তোমরা যে যার মতো মেয়েটাকে অর্ডার করছো, বাইরে থেকে এসেছে, ওকে একটু রেস্ট নিতে দাও। আরে ও কোনো ব্যাপার না ছোট আম্মু, বেশিক্ষণ লাগবে না, আমি এক্ষুনি আসছি। মায়া চলে গেল রান্নাঘরে, আর সবাই যে যার মতো সোফায় বসলো। এরপর কিছুক্ষণের মধ্যে মায়া একটা বড় ট্রে হাতে ড্রয়িং রুমে এলো। সবাইকে দেখলেও আরমানকে ড্রয়িং রুমের কোথাও দেখতে পেল না। মায়া ওদের কাছে গিয়ে এসে আরমানের বাবা, চাচা আর ছোট আম্মুর হাতে চায়ের কাপ ধরিয়ে দিল। ওদের পাশে বসেছিল আরমানের বোন সামিরা, বয়স 18। মায়া ওর হাতে এক বাটি নুডলস ধরিয়ে দিয়ে বলল, আর এটা তোমার জন্য। ঠিক। সামিরা খুশিতে উত্তেজিত হয়ে বলল। সামিরার কথা শুনে সবার হাসি হাসি মুখটা চুপসে গেল। আঞ্জুমা বেগম পরিস্থিতি স্বাভাবিক করতে বললেন, মায়া, আরমান এইমাত্র রুমে গেল, তুমি ওকে
কফিটা একটু রুমে দিয়ে এসো। ঠিক আছে ছোট আম্মু। আর বলছি আবির ভাইয়ার রুম কোনটা? আরমানের রুমের আগে যে রুমটা আছে ওটা আবিরের। আচ্ছা ঠিক আছে। মায়া চলে গেল উপরে। যেহেতু আগে আবিরের রুম, তাই আবিরকেই আগে কফি দিল। তারপর আরমানের রুমের দরজায় নক করলো। আরমান যাওয়ার অনুমতি দিলে মায়া ভেতরে প্রবেশ করলো। আরমান সোফায় বসেছিল ল্যাপটপ নিয়ে। মায়া ওর সামনে টেবিলে কফি রেখে বলল, আপনার কফি। আরমান আমতা আমতা করে বলল, মায়া, তোমার বাবা এখন কেমন আছেন? আরমানের বলা কথাটা শুনে মায়া কিছুটা থমকে গেল। তারপর তাচ্ছিল্য হেসে বলল, একজন ক্যান্সারের রোগীর যেমন থাকার কথা তেমনই আছে। কথাটা বলেই মায়া বেরিয়ে গেল। আরমান আরো কিছু বলতে চাইছিল ওকে, কিন্তু বলতে পারল না। মায়া আবারও সিঁড়ি দিয়ে নেমে আসতেই ড্রয়িং রুমের সোফায় বসে থাকা আরমানের চাচা মনোয়ার সাহেব আঞ্জুমা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আঞ্জুমা, যাও মায়া মামুনির থাকার ব্যবস্থা করে দাও। হ্যাঁ যাই, চলো আম্মু, আমার সাথে চলো। তারপর উনি ওনাদের বাড়ির একজন ছেলে সার্ভেন্টকে ডেকে বললেন মায়ের লাগেজটা দিয়ে যেতে। আঞ্জুমা বেগম মায়াকে নিয়ে নিচের তলাতে একটা মাঝারি সাইজের রুমে এসে বললেন, আজ থেকে তুমি এখানেই থাকবে। এটা বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের ঘর। উনি বেঁচে থাকতে এই ঘরেই থাকতেন। আমি মাঝে মাঝে পরিষ্কার করে রাখতাম ঘরটা। অন্য সব ঘর এখন ময়লা হয়ে আছে, পরিষ্কার করা নেই, তাই এখানেই থাকতে দিলাম। তোমার কোনো অসুবিধা হবে না তো? মায়া হালকা হেসে বলল, না ছোট আম্মু, কোনো অসুবিধা হবে না, বরং এই ঘরটা আমার খুব পছন্দ। আচ্ছা, তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও, পরে জানিয়ে আড্ডা দেব। আর ওই যে আলমারি, তুমি তোমার সব জিনিস ওখানে রাখতে পারো। ঠিক আছে ছোট আম্মু। আঞ্জুমা বেগম চলে গেল। আর মায়া ল্যাগেজ থেকে জামা বের করে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে এসে প্রথমেই কল লাগালো হসপিটালে ওরা বাবার খোঁজ নেওয়ার জন্য। কথা বলা হয়ে গেলে ওর লাগেজ থেকে জামাগুলো বের করতে লাগলো আলমারিতে গুছিয়ে রাখার জন্য। তারপর একে একে সব জামা গুছিয়ে রাখলো। তারপর ব্যাগ থেকে প্রতিদিনের ব্যবহৃত জিনিসগুলো বের করে ছোট ড্রেসিং টেবিলটায় রাখলো। তারপর ওর লাগেজ থেকে বের করলো একটা ডায়েরি। ওই ডায়েরিতে আছে কিছু ড্রেসের ডিজাইন। যখন ওর খুব মন খারাপ হয় বা ওর মন খুব ভালো থাকে, তখন বসে বসে এই ডায়েরিতে ডিজাইন করে। এই ডায়েরিতে করা ডিজাইন কখনো কোথাও দেয়নিও। আলমারিতে একটা ছোট লকার আছে, সেই লকারটা খুললো ডায়েরিটা ওখানে রাখার জন্য। কিন্তু লকারটা খুলতেই চোখে পড়লো একটা কাঠের ছোট বাক্স। বাক্সটা অনেক দিনের পুরনো। মায়ের বাক্সটা হাতে নিয়ে হাত বুলিয়ে দেখলো। কি মনে করে বাক্সটা খুলতে গিয়েও খুললো না, আবারও আগের জায়গায় রেখে দিল। আর তার পাশে রাখলো ওই ডায়েরিটা। তখনই ওই ঘরের দরজায় কেউ নক করলো। মায়া আলমারিটা বন্ধ করে দরজা খুলে দিতেই দেখতে পেল হাসি মুখে দাঁড়িয়ে আছে সামিরা। ভিতরে আসতে দিবে না না মানে আপু? সামিরা ভাবি বলতে যাচ্ছিল, কিন্তু ও বুঝতে পেরে থেমে গেল। সামিরা দুঃখী দুঃখী মুখ করে বলল, সরি আপু, আসলে আগে যখন তোমাদের বাড়ি যেতাম তখন ভাবি বলেই ডাকতাম, তো তাই এখনও বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে সামিরাও যেত ওর দাদুর সাথে মায়ের সাথে দেখা করতে। মায়া হাসি মুখে বলল, ও ও কোনো ব্যাপার না, আমি ঠিক মনে করিনি, আমি কিছু মনে করিনি, এসো ভেতরে এসো। এই বলে সামিরার হাত ধরে রুমে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিল। এই রুমটা মাঝারি সাইজের হলেও প্রয়োজনীয় সব কিছুই আছে। ছোট একটা বারান্দাও আছে রুমটার সাথে। বারান্দায় গেলে এই বাড়ির বাগানটা দেখা যায়, মানে বাগানের কাছেই এই রুমটা। সামিরা মন খারাপ করে বলল, জানো তো আপু, তোমাকে আমি মন থেকেই ভাবি ভেবেছিলাম। তোমাদের ডিভোর্স হয়ে গেলেও তোমাকে ভুলতে পারিনি। মায়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাদ দাও, আগের কথা ভেবে মন খারাপ করো না। সামিরা ভাবলো এসব কথা বলে হয়তো মায়েরও মন খারাপ করে দিচ্ছে ও, তাই উৎফুল্ল কণ্ঠে বলল,
হ্যাঁ, ঠিকই বলেছ। তবে এখন আমি তোমাকে আমাদের বাড়িতে পেয়ে ভীষণ খুশি। ভীষণ ভালো লাগছে আমার। ভাবি ডাকতে পারবো না তো কি হয়েছে, আপু ডাকবো। আর ভাবি ডাকটা কেমন পর পর, আর আপু ডাকটা কেমন আপন আপন। সামিরার কথায় মায়া কিছুটা হাসলো। এভাবে আরো কিছুক্ষণ গল্প করলো ওরা। সকালবেলা। সকালের সূর্যটা ধীরে ধীরে আকাশের পূর্ব দিক থেকে উঁকি দিচ্ছে। চারপাশে এক শান্ত নির্মল পরিবেশ। পাখিরা ডানা মেলে গাছের ডালে বসে মিষ্টি সুরে ডাকে। প্রকৃতির এক স্বাভাবিক সঙ্গীত। বাতাসে হালকা শিশিরের গন্ধ। ঘাসে জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোয় ঝলমল করছে। গাছের পাতাগুলো রৌদ্র ছায়ায় দুলছে, যেন সকালে তারা নতুন প্রাণ পেয়েছে। এই মনোরম দৃশ্য মায়া তার বারান্দা থেকে দেখছে আর উপভোগ করছে। আজ খুব সকালেই ঘুমটা ভেঙে গেছে ওর, তাই বিছানা থেকে উঠে এসে বারান্দায় দাঁড়িয়েছে। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। তারপর হাত মুখ মুছে রওনা দিল রান্নাঘরের উদ্দেশ্যে। এবারে সবাই হয়তো এখনও ঘুমে, শুধু পাখির কিচিমিচি ছাড়া চারদিক এখনও স্তব্ধ। মায়ের রান্নাঘরে গিয়ে সকালে নাস্তা বানাতে শুরু করলো। কিছুক্ষণ পরেই শোনা গেল কারোর পায়ের আওয়াজ। মায়ের রান্নাঘরের দরজার দিকে তাকিয়ে দেখল মিসেস আঞ্জুমা বেগম আসছেন। আরে মায়া মা, তুমি এত সকালে রান্না করে কি করছো? মায়া মুচকি হেসে বলল, এই তো ছোট আম্মু, ব্রেকফাস্ট বানাচ্ছি। তোমার বানানোর কি দরকার মা? রান্নার জন্য শেফ আছে, আমি আছি। ঠিক তখনই রান্নাঘরে প্রবেশ করলো রুবি। এরই মধ্যে ওদের বাড়ির শেফরাও উঠে যে যার কাজে লেগে গেছে। মায়া, স্যার এই সময় কফি খাই, জিম রুমে আছেন উনি। এরপর ওনার ঘরটাও পরিষ্কার করতে হবে। আচ্ছা আপু, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি কফি নিয়ে। আর ওনার জিম রুমটা কোন দিকে? ওনার রুমের সাথে অ্যাটাচ রুম আছে, ওইটাই জিম রুম। আচ্ছা আপু। আঞ্জুমা বেগম অবাক হয়ে দেখছে এই ছোট্ট মেয়েটাকে, যে কিনা বুকে হাজারো কষ্ট চাপা রেখে কতটাই না স্বাভাবিক দেখাচ্ছে নিজেকে। ভালোদের সাথে সবসময় কেন এমন হয়? মেয়েটার তো ওর বাবা ছাড়া এই দুনিয়ায় কেউ নেই। আর দেখে বোঝা যেত ওর বাবা ওকে কতটা আদরে মানুষ করেছে। যদি ওর বাবা এই দুনিয়ায় না থাকে তাহলে কোথায় যাবে মেয়েটা? তখনও কি এভাবে নিজেকে স্বাভাবিক রাখতে পারবে? ভীষণ মায়া হয় ওনার এই মেয়েটাকে দেখলে। কত সুন্দর মিষ্টি স্বভাবের মেয়েটা, আর তার কপালে কিনা এত কষ্ট, ভাবলেই অবাক লাগে। মায়া কফি বানাতে বানাতে আঞ্জুমা বেগমের উদ্দেশ্যে বলল, কি ভাবছো ছোট আম্মু? আঞ্জুমা বেগম মায়ের কাছে গিয়ে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কিছু না মামুনি, দোয়া করি আল্লাহ তোমার সব কষ্ট ধুয়ে মুছে দিক। তুমি দেখবে এখন কষ্ট পেলেও একদিন খুব সুখী হবে তুমি। মায়া এই কথার প্রত্যুত্তরে কিচ্ছু বলল না, শুধু ওর মুখে ফুটে উঠল কষ্টের হাসি। তারপর বলল, আচ্ছা ছোট আম্মু, আমি তো জানি না এই বাড়ির সবাই ব্রেকফাস্টে কি খায়, তাই লুচি আর আলুর দম বানিয়েছি। আঞ্জুমা বেগম হেসে বললেন, অনেক ভালো করেছো। আমি তোমার আঙ্কেলরা আর সমীরা তো লুচি খেতে অনেক ভালোবাসি। দেখবে ওরা এই ব্রেকফাস্ট থেকে অনেক খুশি হবে। বড় ভাবি আর আরমান হয়তো খাবে না, ওরা ডায়েট করে তো, তাই খুব বেশি অয়েলি জিনিস খায় না ওরা। আচ্ছা ঠিক আছে, আর আঙ্কেলরা কি উঠে গেছে? তাহলে ওনাদের জন্য বানাতাম। আঞ্জুমা বেগম তাড়াহুড়ো ভঙ্গিতে বলে উঠল, ও দেখছো, আমি তো ভুলেই গেছি, তোমার আঙ্কেলদের জন্যই চা বানাতে এলাম আমি। ওনারা মর্নিং ওয়ার্ক করতে বেরিয়েছে, এখনই ফিরে এসে চা চাইবেন। মায়া মুচকি হেসে নিজের কাজ করতে করতেই বলল, তুমি চিন্তা করো না ছোট আম্মু, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। বলেই চা বানাতে শুরু করলো। আর আঞ্জুমা বেগম না না করে বললেন, আরে আরে আমি বানাচ্ছি, তুমি যাও। এরপর তোমাকে আরমানের রুম পরিষ্কার করতে হবে, তারপর অফিসেও তো যাবে তুমি। আজকে আবার প্রথম দিন,
ও ও কোনো ব্যাপার না ছোট আম্মু, এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। যাও তুমি গিয়ে ড্রয়িং রুমে বসো, আমি এক্ষুনি চা আনছি। আঞ্জুমা বেগম মায়ের মাথার চুলগুলো হালকা এলোমেলো করে দিয়ে বললেন, পাগলি একটা। বলেই উনি চলে গেলেন। এদিকে মায়া নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এরপর কিছুক্ষণের মধ্যে মায়া সবকিছু রেডি করে রান্নাঘর থেকে উকি দিয়ে ড্রয়িং রুমে তাকালো। দেখলো আঙ্কেলরা চলে এসেছেন। মায়া একটা ট্রেতে করে চা নিয়ে গেল ওনাদের কাছে। ছোট আম্মুকেও চা দিল। এরপর আবারও রান্নাঘরে গিয়ে আরমানের জন্য বানানো কফি নিয়ে এগিয়ে গেল দোতলার দিকে। তারপর আরমানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ নক করা সত্ত্বেও ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। ওর মনে পড়ল রুবি বলেছিল জিম রুমে থাকবে এই সময়, তাই হয়তো অত দূরে নক করার আওয়াজ আছে না। মায়া আর কোনো কিছু না ভেবেই রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ওর এই রুমটা ভালো করে দেখা হয়নি কখনো, তাই পুরো রুমটা একবার চোখ বোলালো। বিশাল বড় রুমটা, সব রকমের ফার্নিচারও আছে। পুরো রুমটাই সাদা কালার, তার সাথে দরজা জানালার পর্দা থেকে শুরু করে বিছানার চাদরটাও সাদা কালার। এত ঝাঁচকচকে রুমটার কি পরিষ্কার করবে ভেবে পেল না মায়া। রুমে কিং সাইজের একটা বেড রাখা, আর তার কিছুটা পাশে একটা বিশাল বড় ব্যালকনি, থাই গ্লাস লাগানো। সেই থাই গ্লাস ভেদ করে রুমে সকালে মিষ্টি রোদ প্রবেশ করছে। রুম থেকে যতদূর দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে ব্যালকনিটা অনেক ফুল গাছ দিয়ে সাজানো। মায়ের আবার ফুল গাছ অনেক পছন্দ, তাই মায়া কফি হাতে এগিয়ে যেতে গেল সেই দিকে। কিন্তু তখনই একটা মোটা গম্ভীর পুরুষালী আওয়াজ ভেসে এলো ওর কানে। আমার রুমে কি করছো তুমি? আরমান একটা টাওয়াল দিয়ে ঘামে ভিজে থাকা শরীরটা মুছতে মুছতে জিম রুম থেকে বেরিয়ে আসতে আসতে মায়ের উদ্দেশ্যে কথাটা বলল। মায়া আরমানের গম্ভীর আওয়াজে থেমে গেল। তারপর আস্তে আস্তে আরমানের দিকে ঘুরলো, কিন্তু তখনও ও মাথা নিচু করে রেখেছে। আরমান আবারও গম্ভীর গলায় বলল, কারোর রুমে ঢুকতে হলে আগে অনুমতি নিতে হয়, সেই জ্ঞানটা নেই তোমার? সরি, আসলে আমি আপনার জন্য কফি এনেছি। বাইরে থেকে অনেকবার নক করেছি, কিন্তু আপনি হয়তো শুনতে পাননি, তাই বাধ্য হয়ে ঢুকেছি রুমে। কথাগুলো বলেই মায়া মুখ তুলে তাকালো আরমানের দিকে, আর সাথে সাথে পিছনের দিকে ঘুরে গেল। কারণ আরমানের গায়ে কোনো জামা ছিল না, শুধু একটা 3 কোয়ার্টার প্যান্ট পরা ছিল। আরমান মায়াকে এইভাবে পিছনে ঘুরে দাঁড়াতে দেখে এগিয়ে এলো মায়ের কাছে। একদম মায়ের ঠিক পিছনে পিঠ ঘেঁষে দাঁড়িয়ে মায়ের কানের কাছে মুখ নিয়ে বাঁকা হেসে স্লো ভয়েসে বলল, এমন ভাব করছো যেন মনে হচ্ছে তুমি আমাকে এই অবস্থায় প্রথমবার দেখছো। মায়া ভীষণ লজ্জা পেল ওর কথায়। এই লজ্জা একজন স্বামীর কথায় স্ত্রী যেমন পায় তেমন লজ্জা নয়। এই লজ্জা অপমানের লজ্জা। এই লজ্জা অন্যজনের থেকে অপমানিত হওয়ার লজ্জা। মনে পড়ে গেল সেই দিন সেই ক্লাবের কথা। ওর বাবাকে হসপিটালে ভর্তি করার পর থেকেই টাকা চেয়েছিল ওর থেকে। আগে নাকি হসপিটালের বিল জমা করতে হবে, তারপর ট্রিটমেন্ট শুরু করবে। অনেক রিকোয়েস্ট করে 2 দিন সময় চেয়েছিল। তারপর অনেক জায়গায় ছুটেছিল টাকার জন্য, কিন্তু কুপ্রস্তাব ছাড়া কেউ ওকে টাকা দিতে চায়নি। প্রথম দিন ব্যর্থ হয়েছিল টাকা জোগাড় করতে। তারপর ওর একটা কলেজ ফ্রেন্ডকে কল করে। তেমন একটা কাছের বন্ধু ছিল না, এমনি চেনা পরিচয় ছিল। ওর কাছে সাহায্য চাইলে ওই মেয়েটাই ওকে ওই ক্লাবের ঠিকানা দেয় আর ওই কাজের প্রস্তাব দেয়। মায়া প্রথমে না করে দিয়েছিল। মেয়েটা অনেক বুঝিয়েছিল যে এত টাকা হঠাৎ করে কেউই ওকে দিতে পারবে না, ওটাই একমাত্র উপায়। তারপরও মায়া না করে দিয়েছিল। আবারও সারাদিন ছুটে বেরিয়েছিল অনেক জায়গায় লোনের জন্য, কিন্তু একদিনে লোন দেওয়া সম্ভব না। সন্ধ্যার দিকে হসপিটাল থেকে কল আসে, ও যদি টাকা জমা না করে তাহলে ওর বাবাকে কেবিন থেকে বের করে দেওয়া হবে। ঠিক তখন মায়ের হাতে আর কোনো উপায় ছিল না। ওর মায়ের রাখা গহনাগুলো বিক্রি করে যেই টাকাটুকু জোগাড় করেছিল সেই টাকাটুকু জমা করে আসে হসপিটালে, আর ওই রাতটুকু সময় চেয়ে নেয় বাকিটা কাল সকালে জমা করবে বলে। এরপরে আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে শুধুমাত্র ওর বাবাকে বাঁচানোর জন্য ওই পথ বেছে নিয়েছিল। আর এই জায়গায় আরমানকে দেখে জেদের বসে ও কি বলছিল সেটা নিজেরও খেয়াল ছিল না।
কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিল। সেই কথাগুলো আর ওর করা কাজগুলো মনে পড়লে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে ওর। কিন্তু ওর যে কিছু করার নেই। ও মরে গেলে ওর বাবার কি হবে? ওর বাবার শেষ সম্বল হচ্ছে ও। প্রথম প্রথম ওর অজান্তে ওকে কিনা নেওয়ার জন্য আরমানের উপর রাগ ঘৃণা থাকলেও এখনও সত্যি আরমানের কাছে কৃতজ্ঞ ওকে এই সার্ভেন্টের কাজ দেওয়ার জন্য। যদি ওকে কিনে না নিত, যদি ওর সার্ভেন্ট না বানাতো, তাহলে ওকে ওই নোংরা জায়গায় এখনও কাজ করতে হতো। সত্যি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মায়ার এইসব কথা ভেবেই চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আরমান ওকে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল। ওদের বিয়ের পর কখনো এত কাছে থেকে তো অনেক দূরের কথা, দূর থেকেও চোখ তুলে এক পলক দেখেনি ভালো করে, শুধুমাত্র মাইশার কথা ভেবে। আর এখন মেয়েটাকে দেখে কেমন যেন তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আরমান তখনও মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে আছে। মায়ের সেটা বুঝতে পেরে কাঁপা কাঁপা হাতে কফিটা বাড়িয়ে দিয়ে বলল, আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আরমানের ঘোর কাটলো যেন। না না, কি করছে ও কি এই মেয়েটার মায়ে পড়ে যাচ্ছে? না না, এটা কিছুতেই সম্ভব না। ও শুধুমাত্র ওর মাইশাকে ভালোবাসে। আরমান মনে মনে ভীষণ বিরক্ত হলো। মায়ের উপর বিরক্তিকর গলায় ওর কাছ থেকে সরে এসে বলল, ঠান্ডা তো হয়েই গেছে, যাও গিয়ে আবার নতুন করে কফি বানিয়ে নিয়ে এসো। মায়াও যেন এই অপেক্ষাতেই ছিল। আরমানের বলার সাথে সাথেই রুম থেকে বেরিয়ে গেল। আর আরমান নিজের উপরেই বিরক্ত হয়ে ওয়াশরুমে গেল শাওয়ার নিতে। এদিকে মায়াকে আবার কফি হাতে ঘুরে আসতে দেখে ছোট আম্মু বললেন, কি হলো মামুনি, কফি নিয়ে ঘুরে এলে যে? আসলে ছোট আম্মু উনি জিম রুমে ছিলেন, তাই কফি ঠান্ডা হয়ে গেছে। ও আচ্ছা। মায়া আবারও রান্নাঘরে গিয়ে কফি বানাতে শুরু করলো। কফি বানাচ্ছে আর নিজের মনে বিড়বিড় করে আরমানকে বকছে। কফি বানানো হয়ে গেলে মায়া আবারও আরমানের রুমে গেল। দরজায় নক করলে কোনো সাড়া পেল না, তাই দরজাটা হালকা খুলে মুখ বাড়িয়ে দেখল রুমে কোথাও আরমান আছে কিনা। কিন্তু আরমানকে রুমে কোথাও দেখতে পেল না। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, তার মানে আরমান ওয়াশরুমে। এ ভেবে রুমে ঢুকে গেল মায়া। কফিটা বেডসাইড টেবিলে রেখে যেমন এসেছিল তেমনভাবেই চলে গেল মায়া। এবার বুঝুক উনি, এখন আর কফি ঠান্ডা হলে ওর কোনো দোষ নেই। খেলে খাক, না খেলে না খাক। ঠিক সকাল 8টার সময় শাহরিয়ার ম্যানশনের সকল সদস্য এসে হাজির হলো ডাইনিং টেবিলে। এটা এখানকার নিয়ম। সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনার ঠিক সময়ে সবাইকে একসাথে করতে হবে। এই নিয়ম আরমানের দাদু বেঁচে থাকতে করে গিয়েছিলেন। সেই নিয়ম এখনও বজায় আছে। মিসেস সাবিনা বেগম টেবিলে লুচি আর তরকারি দেখে নাক মুখ সিটকে বললেন, কী সব রান্না হয়েছে এগুলো? অয়েলি ফুড, জানো না এসব আমি খাই না। এগুলো আমাদের জন্য ভাবি, তোমাদের জন্য তোমাদের মতো রান্না করা হয়েছে, আনছে ওরা। এরপর 2জন সার্ভেন্ট আরমান এবং সাবিনা বেগমের জন্য ওরা যা খায় তাই এনে দিল। এদিকে সামিরা তো লুচি তরকারি দেখে অনেক খুশি। ওয়াও ছোট আম্মু, কি বানিয়েছো? অনেক অনেক থ্যাঙ্কস তোমায়, অনেক দিন হলো লুচি তরকারি খাইনি। আঞ্জুমা বেগম মুচকি হেসে বললেন, আমি বানাইনি, এগুলো মায়া বানিয়েছে। মনোহর সাহেব মজা করে বলে উঠলেন, তাই তো ভাবি, আজ সূর্য কোন দিকে উঠলো যে আমার গিন্নি এত সুন্দর খাবার বানিয়েছে। এখন দেখছি সূর্য যেদিকে ওঠার সেদিকেই উঠছে। আঞ্জুমা বেগম মৃদু রাগ দেখিয়ে বললেন, হ্যাঁ, এমন ভাব করছো যেন মনে হচ্ছে আমি কোনোদিনও রান্না করে খাওয়াই না। আহ ছোট বৌমা, এসব কথা বাদ দাও তো, আগে খেতে দাও। খাবার দেখেই জিভে পানি এসেছে, আর অপেক্ষা করতে পারছি না। সাবিনা বেগম মুখ বাঁকিয়ে বললেন, এমন সব ভাব করছে যেন মনে হচ্ছে ওই মেয়ে খাবার বানায়নি, অমৃত বানিয়েছে।
আরমান খাবারটা মায়া বানিয়েছে শুনে আর চোখে তাকালো লুচিগুলোর দিকে। এখনো অনেকটা ফুলে আছে দেখে খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে ভীষণ টেস্টি হয়েছে খেতে। ওর ভীষণ ইচ্ছে জাগছে খেতে, কিন্তু নিজের ইগের জন্য খেতে পারছে না। আর এদিকে আবিরও এসে আরমানকে জ্বালানোর জন্য মায়ের রান্নার অনেক প্রশংসা করছে আর মজা করে খাচ্ছে। আর আবিরের সাথে যোগ দিয়েছে সামিরাও। কিছুক্ষণ পর সামিয়া একটা লুচি তুলে আরমানের প্লেটে দিল, দিয়ে বলল, ভাইয়া প্লিজ একটা খাও, দেখো না অনেক টেস্টি হয়েছে। সামিরা, একে তো তুমি এসব অয়েলি খাবার খেয়ে নিজের শরীরটা নষ্ট করছো, তার ওপর আবার আমার বাবুর পেছনেও লেগেছো। তোমাকে তো আর খেতে জোর করিনি মম, এটা আমার আর ভাইয়ার ব্যাপার, তাই তুমি তোমার মতো খাও। সাবিনা বেগম ধমকে বলে উঠলেন, সামিরা, তুমি মিস্টার ড্যানিয়েলের ভুলে যাচ্ছ বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। একদম আমার মুখে মুখে কথা বলবে না, এটা আমার পছন্দ না। আনোয়ার সাহেব মেয়ের দিকে তাকিয়ে ইশারা দিলে চুপ থাকতে। আরমান ওর মায়ের উদ্দেশ্যে বলল, মম, একদম আমার ছুটকিকে বকবে না, ও আমার একমাত্র বোন। আর একটা লুচি তো খেতে বলেছে, এ আর এমন কি? আমি আমার বোনের এতটুকু আবদার রাখতে পারবো না? আবির নিজের মনে বিড়বিড় করে বলল, শালা হারামি, নিজের খেতে ইচ্ছে করছে সেটা তো বলতে পারছে না, ও নাকি আবার বোনের আবদার রাখতে খাবে। সাবিনা বেগম আরমানের উদ্দেশ্যে বলল, হ্যাঁ, তোমার আদরেই তো দিন দিন বাদর হচ্ছে, পুরো বাদর একটা। সামিরা এটা শুনে ঝটপট বলে উঠল, আচ্ছা, আমি যদি বান্দর হই তাহলে পাপা তুমিও তো বান্দর হবে, যেহেতু আমি তোমার মেয়ে। তাহলে ছোট আব্বুও বান্দর হবে, যেহেতু তোমরা ভাই ভাই। আর মমও তাহলে বান্দর, যেহেতু আমার গর্ভধারিণী মা। আর তার সাথে ভাইয়াও বান্দর, হি হি হি। সামিরার এমন কথা শুনে আবির হুহা করে হেসে দিল, আর আঞ্জুমা বেগমও মুখ চেপে হাসলেন। আর এদিকে আনোয়ার সাহেবের মুখের খাবার নাকে উঠে বিষম খেয়ে যাচ্ছে তাই অবস্থা। মনোয়ার সাহেব পাশে বসায় উনি তাড়াতাড়ি বড় ভাইকে পানি দিলেন। এদিকে আরমান মুখ টিপে হাসছে ওর দুষ্টু বোনের কথা শুনে। আরমান মিথ্যা রাগ দেখিয়ে সামিরাকে উদ্দেশ্য করে বলল, সামিরা, তুমি কিন্তু ভীষণ দুষ্টু হয়েছ, এত দুষ্টুমি ভালো না। এদিকে সাবিনা বেগম ভীষণ বিরক্ত হলেন, নিজের কথায় নিজেই ফেঁসে গেলেন যেন। ওনার খাওয়া শেষ, তাই উনি বিরক্তিকর মুখ নিয়ে উঠে গেলেন। আনোয়ার সাহেব আঞ্জুমা বেগমকে খেতে খেতেই জিজ্ঞাসা করলেন, ছোট বৌমা, মায়া মাকে দেখছি না তো, কোথায় মেয়েটা? হ্যাঁ ভাইয়া, আমিও অনেকক্ষণ থেকে দেখছি না। ও বলেছিল অফিসে যাওয়ার আগে একবার হসপিটালে যাবে ওর বাবাকে দেখতে, তাই হয়তো বেড়ে গেছে মেয়েটা। আবির হতাশর ভান করে বলল, যা চলে গেল, কোথায় ভাবলাম একসাথে যাবো দুইজন। কিন্তু আবির ভাইয়া, তুমি তো বড় ভাইয়ার সাথে যাও রোজ। আবির দাঁত দেখিয়ে বলতে লাগলো, হ্যাঁ, তোর বান্দর ভাইয়ের সাথে যেতাম আগে, তবে এখন থেকে ঠিক করেছি আমি আর মায়া একসাথে যাব, আমার গাড়িতে করে। আরমান বিরক্ত গলায় বলে উঠল, খাওয়ার সময় এত কথা বলা ঠিক না, এত বকবক করিস কেন? দুজন চুপচাপ খা। ওরা আর কোনো কথা না বলে দুইজনই আরমানকে উদ্দেশ্য করে মুখ বেঁকিয়ে খাওয়ায় মন দিল। আরমানের খাওয়া শেষ হতেই ও উঠে গেল চেয়ার ছেড়ে। লুচি তরকারিটা সত্যি খুব সুন্দর হয়েছিল। সত্যি মেয়েটার রান্নার হাত খুব ভালো, খুব সুন্দর রান্না করে মেয়েটা। এইসব ভাবতে ভাবতেই ও ওর রুমের দিকে এগিয়ে গেল। ওর রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো। আর এই ধাক্কা খাওয়ার মানুষটা আর কেউ নয়, আমাদের মায়া। সবাই যে যার মতো ব্রেকফাস্ট করে যেতেই মায়া উপরে এসেছিল আরমানের রুম পরিষ্কার করতে। ও ওর কাজ শেষ করে এগিয়ে যাচ্ছিল দরজার দিকেই। ও নিচের দিকে তাকিয়েছিল, আর তার কারণ ওর হাতে ছিল ময়লা পানির বালতি। মেঝে পরিষ্কার করছিল পানি দিয়ে। সেই ভারী বালতি তুলে নিয়ে যাওয়ার সময় খেয়াল করেনি সামনের দিকে থেকে আসা আরমানকে, তাই দুজনেই খেলো ধাক্কা। সাথে সাথে মায়ের হাতে থাকা বালতি সহ মায়া ধপাস করে নিচে পড়ে গেল।
সমস্ত ময়লা পানি আবারও মেঝেতে পড়ে গেল, সাথে কিছুটা মায়ের গায়েও লাগলো। এদিকে তো আরমান হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। কি হলো বিষয়টাও বুঝতে পারল না। অবাক হয়ে নিচে পড়ে থাকা মায়ের দিকে তাকালো। মায়া নিজের কোমরে হাত দিয়ে পড়ে থেকেই আর্তনাদ করে উঠল। উফ মা গো, আমার কোমরটা বুঝি গেল। ও আল্লাহ গো। মায়ের আর্তনাদে আরমানের ধ্যান ফিরল যেন। ও তাড়াতাড়ি এগিয়ে যেতে গেল মায়াকে উঠানোর জন্য, কিন্তু ময়লা পানিতে তাড়াহুড়োই পা দেওয়ার কারণে ও নিজেই স্লিপ করে পড়ল মায়ের উপর। মায়া নিচে আর ও মায়ের উপরে। ঠিক তখনই ওদের কানে আবিরের গলার আওয়াজ এলো। আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। আরমান পুরোপুরি মায়ের উপরে পড়েছিল। মায়া আবিরের গলার আওয়াজ পেতেই আরমানকে দিল এক ধাক্কা, আর আরমান গড়িয়ে মায়ের পাশে গিয়ে পড়ল। মায়া কোনো মতে উঠে বসলো, আর আবির তখনও মুখ দুই হাতে ঢেকে দিয়ে আঙুলের ফাঁক দিয়ে তাকিয়ে আছে। আরমান রেগে গিয়ে বলল, নাটক কম কর আবির, তোর এই নাটক আমার একদম পছন্দ না। বলতে বলতেই আরমান উঠে বসলো মেঝেতেই। মায়া তখনও কোমরে হাত দিয়ে মেঝেতেই বসে আছে। আবির আরমানের কথায় মুখ থেকে হাত সরিয়ে সিরিয়াস ভঙ্গিতে দাঁড়ালো। আরমান বিরক্তিকর গলায় মায়াকে উদ্দেশ্য করে বলল, আমার রুমে কি করছিলে তুমি? আর চোখে দেখতে পাও না যে এইভাবে দিনের বেলায় এইভাবে ধাক্কা খেলে? আবির তৎক্ষণাৎ বলে উঠল, এইভাবে দিনের বেলায় তোমার ধাক্কা খাওয়া একদম উচিত হয়নি মায়া। তোমার উচিত ছিল রাতের বেলায় ধাক্কা খাওয়া। আরমান রেগে কটমট করে তাকালো আবিরের দিকে, আর আবির আবারও সিরিয়াস হওয়ার ভান ধরে মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে মায়াও আরমানকে তেজ দেখিয়ে বলল, আমি তো আপনার রুম পরিষ্কার করতে এসেছিলাম, আর ধাক্কা আপনি দিয়েছেন, আমি না। আর আপনি নিজেই এই পানিতে স্লিপ কেটে পড়েছেন, তাই একদম আমার দোষ দেবেন না। আরমান মায়ের প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু প্রচণ্ড বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। আর আবির এগিয়ে এসে মায়ের দিকে হাত বাড়িয়ে দিল। মায়া আবিরের হাত ধরে উঠে দাঁড়াতেই মায়া এক হাত কোমরে দিয়ে শব্দ করে উঠল, আর এক হাত দিয়ে আবিরের হাতের বাহু খামচে ধরল। আবির মায়াকে এমন করতে দেখে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে মায়া? কোথায় ব্যথা পেয়েছ? ও কিছু না ভাইয়া, ঠিক আছে। আমি শুধু কোমরে হালকা ব্যথা পেয়েছি মনে হয়, এখনই ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে মানে? আপনি ঠিক হয়ে যাবে? চলো তোমায় নিয়ে হসপিটালে যাই। এদিকে আরমান অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। কেন জানি না, ওদের এইভাবে একসাথে দেখে একদম সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে দুজনকে ধাক্কা দিয়ে দুই দিকে সরিয়ে দিতে। মায়া আবিরের হাত ছেড়ে দেওয়াল ধরে দাঁড়ালো, তারপর বলল, সরি, আমি কিছুক্ষণ পর এসে রুমটা পরিষ্কার করে দিচ্ছি। তুমি রেস্ট নাও, আমি গিয়ে রুবিকে ডেকে দিচ্ছি, ও পরিষ্কার করে দেবে। এরপর মায়া আস্তে আস্তে কোনো রকমে বেরিয়ে গেল ঘর থেকে। আবিরও মায়ের পিছু নিল, আর আরমান রাগে বিরক্তিতে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। শরীরে ময়লা পানি লেগেছে, ওকে আবারও গোসল করতে হবে। এদিকে মায়া নিজের রুমে গিয়েও নিজেও গেল গোসল করতে, কারণ ওর গায়েও ময়লা পানি লেগেছে। মায়া গোসল সেরে ওয়াশরুম থেকে বেরোতেই দেখতে পেল ছোট আম্মু হাতে একটা অয়েন্টমেন্ট নিয়ে খাটে বসে আছে। উনি দরজা খোলার আওয়াজে মায়ের দিকে তাকালো। মায়াকে ওয়াশরুম থেকে বেরোতে দেখে উনি তাড়াতাড়ি উঠে গেলেন মায়ের কাছে। তারপর মায়ের গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করলেন, কোথায় লেগেছে মামুনি? আবির বলল পড়ে গিয়ে ব্যথা পেয়েছো তুমি। আরে ছোট আম্মু, তুমি এত ব্যস্ত হয়ে না তো, আমি ঠিক আছি, শুধু কোমরে হালকা ব্যথা পেয়েছি। আচ্ছা আসো, আমি অয়েলমেন্ট লাগিয়ে দিচ্ছি, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। মায়া এগিয়ে গিয়ে খাটে বসলে আঞ্জুমা বেগম যত্ন সহকারে অয়েন্টমেন্ট লাগিয়ে দিতে দিতেই বলল, আমি তো ভাবছিলাম তুমি বেড়ে গেছো, তোমার বাবাকে হসপিটালে দেখতে যাবে বলেছিলে, আর তুমি পড়লে কিভাবে মা? আমি ওনার ঘরটা পরিষ্কার করতে গিয়েছিলাম ছোট আম্মু, পানিতে স্লিপ কেটে পড়েই গেছি। মায়া একটু মিথ্যাই বলল, কারণ ধাক্কা লাগার কথাটা বলতে ওর কেমন যেন লাগছে। এরপর অয়েন্টমেন্ট লাগানো হয়ে গেলে উনি বললেন, আচ্ছা তুমি বসো, আমি এক্ষুনি আসছি।
বলেই উনি চলে গেলেন। তারপর কিছুক্ষণের মধ্যেই ফিরে এলেন হাতে একটা খাবারের থালা নিয়ে। তারপর উনি মায়ের কাছে বসতে বসতে বলল, কই দেখি, হা করো তো। মায়া অবাক হয়ে বলল, আরে ছোট আম্মু, কি করছো? আঞ্জুমা বেগম মায়ের মুখের সামনে খাবার ধরে বললেন, একদম কোনো কথা না, আমি খাইয়ে দিচ্ছি, চুপচাপ খাও। সেই সকাল থেকে কাজ করছো তুমি। এরপর মায়া হা করলে উনি মায়াকে খাইয়ে দিতে লাগলেন। এতটা আদর যত্ন দেখে মায়ের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কি হলো মামনি, কাঁদছো কেন? ব্যথা করছে খুব? মায়া 2 দিকে মাথা নাড়িয়ে বলল, এইভাবে পাপা ছাড়া কেউ কখনো খাইয়ে দেয়নি তো, তাই পাপার কথা মনে পড়ছে খুব। আচ্ছা ছোট আম্মু, পাপা না থাকলে আমি কিভাবে থাকবো বলো তো? মায়ের কথা শুনে আঞ্জুমা বেগমের বুকটা মোচড় দিয়ে উঠল যেন। সত্যি তো, মেয়েটার বাবা যদি না থাকে তাহলে কোথায় যাবে মেয়েটা? আঞ্জুমা বেগম মায়ের চোখের পানি মুছিয়ে দিতে দিতে বললেন, কাঁদে না মা, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখো। এরপর উনি মায়াকে আরো অনেক কিছু বলে সান্ত্বনা দিয়ে খাবারটা খাইয়ে দিল। আবির মায়ের রুমে এসে মায়াকে পেল না। মায়ের রুম থেকে যাওয়ার সময় সামনে রুবিকে দেখতে পেল, তাই ওকে জিজ্ঞাসা করলো, রুবি, মায়াকে দেখেছো? মায়া তো এইমাত্র বেরিয়ে গেল অফিসের জন্য। এই মেয়েটাও না, কোমরে ব্যথা নিয়ে কি দরকার ছিল আজ অফিসে যাওয়ার? কাল জয়েন হলেই তো পারতো। আবির নিজের মনে কথাগুলো বলে ছুট লাগালো বাইরের দিকে। মায়াকে যদি পায় সেই আশায় আর পেয়েও গেল। মায়া এখনো এবারই গেট বেরোয়নি। আবির একেবারে রেডি হয়ে নেমেছিল অফিসে যাওয়ার জন্য। ভাবলো মায়ের যদি খুব বেশি ব্যথা লাগে তাহলে মায়াকে নিয়ে আগে হসপিটাল যাবে, কিন্তু এই মেয়ে তো অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আবির আরও জোরে ছুটে গিয়ে মায়ের সামনে দাঁড়ালো। মায়া এভাবে কাউকে ছুটে এসে ওর সামনে দাঁড়াতে দেখে প্রথমে ভয় পেয়ে চমকে উঠল। তারপর আবিরকে দেখে স্বস্তির শ্বাস ছাড়লো। আর আবির, সে তো হাঁটুতে হাতের ভর দিয়ে হাঁপাতে ব্যস্ত। তারপর নিজেকে সামলে নিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলল, কিছু বলার নেই তোমায়, চুপচাপ এখানে দাঁড়াবে, আমি গাড়ি নিয়ে আসছি। বলেই আবির এগিয়ে গেল গ্যারেজের দিকে গাড়ি আনতে, আর মায়া বাধ্য মেয়ের মতো দাঁড়িয়ে থাকলো ওই জায়গাতেই। এরপর আবির গাড়ি নিয়ে আসলে সামনের দরজা খুলে দিল। মায়াও চুপচাপ উঠে বসলো। তারপর ওরা গাড়ি নিয়ে রওনা দিল নিজেদের গন্তব্যে। আর এই পুরো দৃশ্যটা একজন তার রুমের ব্যালকনি থেকে জ্বলন্ত চোখে দেখছিল। তার হাতের মুঠো শক্ত করে ধরে আছে বারান্দার রেলিং। মায়া প্রথমে আবিরকে সাথে নিয়ে হসপিটালে গেল ওর বাবার সাথে দেখা করতে। মায়ার মনটা আরও খারাপ হয়ে গেল ওর বাবাকে দেখার পর, কারণ ওর বাবার শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন। ডক্টর বলেছে ওনার আর সুস্থ হওয়ার কোনো চান্সই নেই। তবুও মায়া ওর বাবাকে হসপিটালেই রাখতে চায়, এভাবে যতদিন থাকে আর কি। মায়ার ভীষণ কান্না পাচ্ছে আজ ওর বাবাকে দেখার পর। ও খুব ভালোভাবেই বুঝতে পারছে ওর বাবা আর বেশি দিন থাকবে না এই দুনিয়ায়। আবির মায়াকে জোর করে ডক্টর দেখিয়ে কোমরে ব্যথা লাগার জন্য ওষুধ নিয়েছে। তারপর মায়া ওর বাবার সাথে কিছুটা সময় কাটিয়ে ওরা রওনা দিয়েছে অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই ওরা অফিসে পৌঁছে যায়। অফিস টাইম 10:30 আর এখন বাজে 10:40। ওরা অফিসে ঢুকেই প্রথমে লিফটে উঠে সব থেকে উপরের ফ্লোরে যায়। ওখানেই আছে আরমান আর আবিরের কেবিন। লিফট থেকে বেরিয়ে কিছুটা গিয়েই দেখা যায় ওখানে অনেকে নিজের ডেস্কে বসে যে যার কাজ করছে। আবিরকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে গুড মর্নিং জানালো। আবিরও কোনো দিকে না তাকিয়ে সকলের উদ্দেশ্যে যেতে যেতেই বলল, গুড মর্নিং এভরিওয়ান। আবিরের সাথে মায়াকে দেখে সবাই অবাক হলো। কালকে যখন সবাই আবির আর মায়াকে একসাথে যেতে দেখেছিল তখনও তারা অবাক হয়েছিল, কারণ এই প্রথম আবিরকে কোনো মেয়ের সাথে দেখলো। তাছাড়া আবিরকে কোনোদিনও কোনো মায়ের সাথে দেখেনি। আর না তো আবির কাজ ছাড়া এই অফিসের কোনো মেয়ের সাথে কোনোদিনও দুটো ভালো করে কথা বলেছে। কোনো মেয়ের দিকে ভালো করে তাকায় না পর্যন্ত।
তাই মায়াকে ওর সাথে দেখে সবাই অবাক হয়েছে। আর আবির এমনিতে ওদের সবার সাথে বন্ধুসুলভ আচরণই করে। যদি কেউ কোনো ভুল করে তবে আবির তার সাথে রুক্ষ ব্যবহার করে, তাছাড়া না। আর আবিরের সাথে মায়াকে দেখে ওদের দুজনকে নিয়ে অফিসে গসিপও শুরু হয়ে গেছে। কেউ কেউ তো বলছে ওই মেয়েটা হয়তো ওদের আবির স্যারের গার্লফ্রেন্ড, আর ওনার এই গার্লফ্রেন্ডের জন্যই হয়তো ওদের আবির স্যার অন্য কোনো মেয়ের দিকে ভালোভাবে তাকায় না। আবির গিয়ে আরমানের কেবিনে নক করলে আরমান ভেতরে যাওয়ার অনুমতি দেয়। আরমান ওদের দুজনকে আগেই দেখেছে আসতে, কারণ আরমানের কেবিনের সামনেটা কাচের তৈরি, আর তাই পুরো ফ্লোরটা ওর নিজের চেয়ারে বসেই দেখতে পায় ভেতর থেকে বাইরে কি কখন কি চলছে। আর এই কারণেই ওই ফ্লোরের কেউ কাজে ফাঁকি দিতে পারে না, কারণ ওরা সবাই খুব ভালো করেই জানে যে ওদের বসের নজর সবসময় ওদের উপরেই আছে। আরমান কাজের ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট। কাজে ফাঁকি দেওয়া আরমান একদম পছন্দ করে না। ওর ভয়ে পুরো অফিস ততষ্ট হয়ে থাকে, কারণ আরমান সবসময় গম্ভীর ও রাগী গলায় কথা বলে, যেন মেজাজ সবসময় মাথার উপরে আছে। তবুও এই গম্ভীর কাঠকোট্টা মানুষটার জন্য এই অফিসে অনেক মেয়ে পাগল। আবির আর মায়া ভেতরে ঢুকতেই আরমান গম্ভীর গলায় বলল, 10 মিনিট লেট। আবির ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আসার সময় হসপিটালে গিয়েছিলাম মায়ের বাবাকে দেখতে, তাই লেট হয়ে গেছে। বলতে বলতে আরমানের সামনে থাকা চেয়ারে বসলো আবির। মায়া তখনও দাঁড়িয়ে আছে। আরমান আর চোখে একবার তাকালো মায়ের দিকে। মায়ের চোখ মুখ এখনো ফুলে আছে কান্না করার ফলে, চোখ দুটো এখনো লাল হয়ে আছে। আরমান মায়ের এই অবস্থা দেখে কিছু জিজ্ঞাসা করবে ভেবেও কি জিজ্ঞাসা করবে সেটাই বুঝতে পারলো না, তাই আবিরকে জিজ্ঞাসা করলো, কেমন আছে আঙ্কেল এখন? আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কোনো ইমপ্রুভমেন্ট নেই, অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। আবিরের এই কথায় আরমান বুঝলো মায়ের মুখের এই অবস্থার কারণ। ও নিজেও একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের উদ্দেশ্যে বলল, দাও তোমার ডকুমেন্টসগুলো। মায়া ওর ব্যাগে থেকে সমস্ত ডকুমেন্টস বের করে আরমানকে দিল। আরমান সমস্ত ডকুমেন্টস, কোর্সের সার্টিফিকেট দেখলো, সব কিছুই ঠিকঠাকই আছে। আগের কোম্পানিতেও মায়ার কাজের রিভিউ ভালো। মায়া নিজের কিছু করা ডিজাইনও সাথে করে নিয়ে এসেছিল, সেগুলোও দেখালো। সব কিছুই ঠিক আছে, একদম প্রফেশনাল ডিজাইনারদের মতোই। কিন্তু মায়াকে দেখলে বোঝাই যাবে না যে ও এত ভালো একজন ডিজাইনার। আরমান মায়াকে পেপার পড়ে নিয়ে সাইন করতে বলল এবং অফিসের সব কিছু রুলসগুলো পড়ে নিতে বলল। মায়া দেখলো কাগজে লেখা আছে ও কাজে জয়েন করলে 1 বছরের আগে এই কাজ ছাড়তে পারবে না। এটাই এখানকার নিয়ম। সব কিছু পড়ে মায়া আবিরের দিকে তাকালে আবির বোঝালো মায়ার মনের কথা। আবির বলল, এগুলোই এখানকার নিয়ম। তুমি জয়েন করলে 1 বছরের আগে এই জব ছাড়তে পারবে না। আর আপাতত তোমাকে মাসিক 60,000 টাকা বেতন দেওয়া হবে, পরে বাড়তে পারে। আর যেহেতু মিস্টার ড্যানিয়েল শুধুমাত্র তোমার বানানো ডিজাইন চায়, তাই তোমাকে এই প্রজেক্টের জন্য হেড ডিজাইনার বানানো হবে। মায়া আবিরের বলা বেতনের পরিমাণ আরোকে হেড ডিজাইনার বানানো হবে শুনে ভীষণ অবাক হলো। ও এতটাও আশা করেনি। ও কি সত্যি পারবে এত বড় কাজের দায়িত্ব নিতে? এই নিয়ে চিন্তিত হলো মায়া। তখন পেপারটা ও হাতে ধরে আসে, সাইন করেনি। আরমান মায়ের অবাক ও চিন্তিত মুখ দেখে বলল, কি হলো মিস মায়া, ভয় লাগছে? পারবে তো এত বড় কাজের দায়িত্ব নিতে? এখন কিন্তু কিছু করারও নেই। মিস্টার ড্যানিয়েল কিন্তু বলেই দিয়েছে তোমার ডিজাইন ছাড়া অন্য কারোর ডিজাইন নেবেন না। মায়া এই কথার প্রত্যুত্তরে কিছু বলল না। পেপারটা টেবিলে রেখে সাইন করে বুঝিয়ে দিল ও এই কাজের দায়িত্ব নিতে রাজি। পেপারে সাইন করা হয়ে গেলে মায়া পেপারটা আরমানের দিকে এগিয়ে দিল। ওয়েলকাম টু আওয়ার অফিস মিস মায়া তালুকদার। আজ থেকে তুমি আমাদের কোম্পানির একজন মেম্বার হলে। ঠিক তখনই আরমানের ক্যাবিনে নক হওয়ার আওয়াজ হলো। আরমান ভেতরে আসার অনুমতি দিলে একজন সিমসাম গড়নের 24 থেকে 25 বছর বয়সী ছেলে রুমে প্রবেশ করলো। আবির তাকে দেখে বলে উঠল,
ও মিরাজ, তুমি এসেছো? আসো আসো, তোমার অপেক্ষাতেই ছিলাম আমি। তারপর আবির আরমানকে উদ্দেশ্য করে বলল, এই হচ্ছে তোর নতুন পিএ মিরাজ। অনেকের ইন্টারভিউ নিয়েছিলাম আমি, তার মধ্যে একেই আমার যোগ্য মনে হয়েছে। অনেক করেছি তোর অ্যাসিস্ট্যান্টের কাজ, এবার থেকে ও করবে। এতে আমার কাজ কিছুটা কমবে, দুই দিকে সামলাতে পারছি না আমি। আরমানের আগে একজন মেয়ে অ্যাসিস্ট্যান্ট ছিল, কিন্তু সে ছিল খুব গায়ে পড়া স্বভাবের, তাই তাকে বাদ দিয়ে দিয়েছে আরমান। আর সে জায়গায় কিছুদিনের জন্য আবির ছিল ওর অ্যাসিস্ট্যান্ট হিসাবে। মিরাজ বলে ছেলেটার কাজে থেকে জয়েনিং লেটার নিয়ে একই প্রক্রিয়ায় সাইন করিয়ে নিল। আরমানও কিছু প্রশ্ন করলো ছেলেটাকে। ছেলেটি সব উত্তরই ঠিকঠাক দেওয়ায় আরমানের ভীষণ পছন্দ হলো। আবির জানালো ও আজকের মধ্যে মিরাজকে সব কাজ বুঝিয়ে দিবে। এরই মধ্যে 11টা বেজে গেছে। এই নতুন প্রজেক্ট নিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়েছে। একজন এসে জানালো সকল ডিজাইনার মিটিং রুমে উপস্থিত হয়েছে, তাই ওরা 4জন বেরিয়ে গেল মিটিং রুমের উদ্দেশ্যে। মিটিং রুমে প্রথমে আরমান প্রবেশ করলো, পিছনে পিছনে আবির, মিরাজ আর মায়াও গেল। আরমান নিজের অ্যাটিটিউড বজায় রেখে নিজের চেয়ারে গিয়ে বসলো। আরমানকে দেখে সবাই উঠে দাঁড়ালে আরমান সবাইকে হাতের ইশারায় বসতে বলল। আবির, মায়া, মিরাজ আরমানের পাশে গিয়ে দাঁড়ালো। এই রুমে কিছু ছেলে এবং মেয়ে, আবার মধ্যবয়সী কজনও আছে। মেয়েগুলোর পরনে আছে আধুনিক পোশাক, তার উপর আবার মেকআপ করা। আর মায়ের পরনে আছে সিম্পল কুর্তি, মাথায় ওড়না, আর মুখে কোনো মেকআপ নেই। ওর কানে আছে হালকা দুল, চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা লিপ গ্লস। এতে যেন ওকে সব মেয়েদের থেকে বেশি সুন্দর লাগছে। মায়া এসব আধুনিক পোশাক পরা মেয়েদের দেখেও ঘাবড়ালো না। ওর এইসবের অভ্যাস আছে। আগের কোম্পানিতে ও হেড ডিজাইনার হিসেবেই কাজ করত, তাই ও একদম একজন প্রফেশনাল ডিজাইনারের মতোই ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। আর এদিকে সকলে তো মায়ের ব্যাপারে জানার জন্য তোলা হয়ে উঠছে, কিন্তু মুখে কেউ কিচ্ছু বলতে পারছে না, কারণ এখানে আরমান আছে। সবাই মায়ের ব্যাপারে জানার জন্য উসখুস করছে। এখানে আবার আগের হেড ডিজাইনার দিশাও আছে। ও তো মায়াকে দেখে রাগে ভিতরে ভিতরে ফুঁসছে, কিন্তু মুখে কিচ্ছু বলতে পারছে না। আবির সবার মনোযোগ আকর্ষণ করে বলল, হে গাইস, ও হচ্ছে মিরাজ, আজ থেকে স্যারের পিএ। তারপর মিরাজকে উদ্দেশ্য করে বলল, আর মিরাজ, এনারা হচ্ছে আমাদের ডিজাইনার, ওনারাই আমাদের কোম্পানির সমস্ত ড্রেস ডিজাইন করে। সকলে মিরাজকে হাই হ্যালো জানালো। তারপর আবির মায়ের পরিচয় দিয়ে বলল, আর ওর নাম মায়া, আজ থেকে আপনাদের হেড ডিজাইনার হয়ে কাজ করবে। তৎক্ষণাৎ একজন ছেলে উঠে দাঁড়িয়ে বলল, আমি এখনো পুরো কথা শেষ করিনি, আমাকে আগে পুরোটা বলতে দিন। এটি শুনে ছেলেটি নিজের জায়গায় বসে পড়ল। আবির আবারও বলতে শুরু করলো, আপনারা সবাই জানেন কাল একজন বিদেশি ক্লায়েন্টে মিস্টার ড্যানিয়েল এর সাথে মিটিং ছিল, আর মিস দিশার বানানো কোনো ডিজাইনই ওনার পছন্দ হয়নি। ওনার মনে হয়েছে এই ডিজাইন এখন অনেক চলতি। উনি কিছু আনকমন ডিজাইন চেয়েছিলেন, আর সেই আনকমন ডিজাইন মিস মায়া দিতে পেরেছে। ওনার মিস মায়ার বানানো ডিজাইন ভীষণ পছন্দ হয়েছে, আর উনি এটাও বলেছেন যে উনি একমাত্র মায়ার ডিজাইনই নেবেন, অন্য কারো না। তাই আপনাদের সকলকে এই প্রজেক্টের জন্য মিস মায়ার আন্ডারে কাজ করতে হবে। মিস মায়া যেমন ডিরেকশন দেবেন, আপনাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। এতে কারোর কিছু বলার আছে? সকলে একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ালো, তার মানে এতে কারোর কোনো আপত্তি নেই। ঠিক তখনই মিস দিশা উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, আমার সকলকে কিছু বলার আছে। এই মিস মায়া হচ্ছে আমাদের স্যারের। আর বলতে পারলো না দিশা, ওকে মাঝপথে থামিয়ে দিয়ে আবির রেগে বলল, মিস দিশা, এখানেই থামুন, এখানে কাজের কথা চলছে, তাই এমন কিছু বলবেন না যাতে আপনাকে আপনার কাজটা হারাতে হয়। তাই ভালো হবে নিজের মুখটা বন্ধ রাখুন। আরমান আবিরকে রেগে যেতে দেখে ওর দিকে তাকালো। আরমান, মায়া এবং আবির ভালোই বুঝতে পেরেছে দিশা কি বলতে চাইছিল। কালকে আরমান মিস্টার ড্যানিয়েলকে প্রথমে মায়ের পরিচয় হিসেবে জানিয়েছিল মায়া ওর সার্ভেন্ট, আর সেটা দিশাও শুনেছিল। আর এমনিতেও দিশা মায়ের উপরে রেগে আছে। রেগে থাকারই তো কথা, মায়া যেহেতু ওই জায়গাটা নিয়ে নিয়েছে,
ও মায়ের প্রতি হিংসায় জ্বলছে, কিন্তু ও বুঝতে পারছে না যে মায়াও ওর যোগ্যতায় ওই জায়গাটা পেয়েছে, আর দিশা নিজের কাজের জন্য নিজের জায়গাটা হারিয়েছে। দিশা রাগে অপমানে নিজের কথা শেষ না করেই বসে পড়ল। আবির দিশাকে উদ্দেশ্য করে আবারও বলে উঠল, মিস দিশা, আপনাকেও মিস মায়ের আন্ডারেই কাজ করতে হবে। মিস মায়ের সাথে আপনাকে কোঅপারেট করে চলতে হবে। এটা অনেক বড় একটা ডিল, তাই আমরা চাই না এই প্রজেক্টটাতে কোনো রকম ভুল বা ত্রুটি থাকুক। আশা করি কথাগুলো সবার মাথায় ঢুকেছে। সকলে মাথা নাড়িয়ে সায় জানালো। আবির আবার কেউ ইয়েস স্যার বলে উঠল। মিস দিশা মায়ের প্রতি ক্ষোভ নিয়ে মনে মনে বলল, কক্ষনো না। এই মেয়ের আন্ডারে কাজ করা তো দূরে থাক, এই মেয়ে কিভাবে এই ডিল সাকসেস করে তাই আমি দেখব। খুব শখ না আমার পোস্ট ছিনিয়ে নেওয়ার? ওর এই শখ আমি ঘুচিয়ে দেব। আমিও দেখব এই মেয়ে আমি থাকতে কিভাবে এই কোম্পানিতে কাজ করে। এই মেয়েকে যদি আমি না তাড়িয়েছি তাহলে আমার নামও দিশা নয়। এতক্ষণ আরমান চুপ ছিল। এবারও নিজের অ্যাটিটিউড বজায় রেখে গম্ভীর গলায় বলে উঠল, আবির তো সবকিছু বলেই দিল। আমি শুধু এতটুকু বলবো, সবাই এই প্রজেক্টে নিজেদের বেস্টটা দেবেন। আর মিস মায়া নতুন, তাই ওনার সাথে ভালোভাবে মিলেমিশে কাজ করবেন। এটা কোটি কোটি টাকার ডিল, আর এই ডিলটা সাকসেস হলে আমাদের কোম্পানি আরও কিছুটা উপরে উঠে যাবে। তাই আমি চাই না এই প্রজেক্টে কোনো রকম সমস্যা হোক। এই ডিলটা সাকসেসফুল হলে আপনাদের মাইনের কিছুটা বাড়িয়ে দেওয়া হবে, সাথে বোনাস তো আছেই। আশা করছি সবাই নিজের বেস্টটা দিয়ে কাজ করবেন। সকলের সমস্বরে ইয়েস স্যার বলে উঠল। এরপর আইমান মিস দিশাকে উদ্দেশ্য করে বলল, মিস দিশা, জানি হয়তো আপনার খারাপ লাগছে, যেহেতু আপনার পোস্ট অন্য কাউকে দেওয়া হলো, তাই খারাপ লাগাটা স্বাভাবিক। কিন্তু আপনার চিন্তা নেই, আপনাকে যেই মাইনে দেওয়া হতো সেটাই দেওয়া হবে। আর আশা করি আপনি আমাদের কোম্পানির খারাপ চাইবেন না। আর আপনি তো জানেনই মিস্টার ড্যানিয়েল ওনার বানানো ডিজাইন চেয়েছেন, তাই আশা করছি আপনিও আমাদের কোম্পানির ভালোর জন্য মিস মায়ের সাথে মিলেমিশে কাজ করবেন। দিশা কিছুটা ঘাবড়ে গেল আরমানের কথা শুনে। আচ্ছা, স্যারের কি মন পড়ার ক্ষমতা আছে নাকি? না হলে ওকে হঠাৎ এভাবে বলল কেন? না না, কী সব ভাবছে ও? স্যার কিভাবে ওর মনের কথা জানবে? ওর মাথাটাই গেছে মনে হচ্ছে। মনে মনে এগুলো ভেবে নিজেকে স্বাভাবিক করে বলে উঠল দিশা, ইয়েস স্যার। আরমান আবারও গম্ভীর গলায় বলে উঠল, আজ থেকে সবাই মিস মায়েরও অর্ডার মেনে চলবেন, এটাই আমার অর্ডার। সকলে আবারও সমস্বরে ইয়েস স্যার বলে উঠল। এরপর আবির মায়াকে উদ্দেশ্য করে বলে উঠল, মায়া, তুমি কি কিছু বলতে চাও? চাইলে বলতে পারো। মায়া সায় জানিয়ে বলল, আমি আমার কাজ বুঝে নিয়ে সকল ডিজাইনের সাথে মিটিং করতে চাই, আর সকলকে কাজ বুঝিয়ে দিতে আমার এই মিটিং রুমটা প্রয়োজন হবে। মিস মায়া, আপনি আপনার সকল কাজের আপডেট দিয়ে আপনি আপনার মতো কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার, আমি আজকের দিনটা সময় চাই। আমি আমার কাজ আজকেই শুরু করব, আর কালকে সকলের সাথে মিটিং সেরে কালকেই সকলের কাজ বুঝিয়ে দিব। ঠিক আছে, সবাই শুনে নিয়েছেন তো? অফিস টাইম 10:30-এ সবাই ঠিক 11টার সময় মিটিং রুমে উপস্থিত থাকবেন। কাল মিস মায়া আপনাদের সকলকে আপনাদের কাজ বুঝিয়ে দেবে। আজকে মিটিং এখানেই শেষ হলো, আপনারা সবাই যে যার কাজে যেতে পারেন। আবিরের কথা শেষ হতেই সবাই একে একে বেরিয়ে গেল মিটিং রুম থেকে। মিস দিশা বেরোনোর সময় মায়ের দিকে ঘুরে একবার জ্বলন্ত চোখে তাকালো। তা কারোর চোখে না পড়লেও আরমানের চোখে ঠিকই পড়ল। সবাই বেরিয়ে যেতে মিটিং রুমে এখনও রয়ে গেল আবির, আরমান, মিরাজ আর মায়া। আবির, মায়ের জন্য আমার কেবিনের সামনে যে কেবিনটা আছে ওটা রেডি করতে বল। আর মিরাজকে আজকের মধ্যেই সব কাজ বুঝিয়ে দে। আর মায়া, তুমি তোমার কাজের প্রতিটা আপডেট আমাকে দেবে। ঠিক আছে স্যার। আরমান ওর কথা শেষ করে উঠে চলে গেল। আবির মায়া আর মিরাজের উদ্দেশ্যে বলল, চলো আপাতত মায়ের কেবিন রেডি করতে বলে তোমাদের পুরো অফিস ঘুরিয়ে দেখাই। ওরা সায় জানিয়ে আবিরের সাথে বেরিয়ে গেল। আবির প্রথমে আরমানের কেবিনের সামনে ছোট কেবিনটা খুলে দিল মায়ের জন্য। তারপর ওদের অফিস যারা পরিষ্কার করে তাদের একজনকে বলল পরিষ্কার করে দিতে। এরপর ওদেরকে নিয়ে পুরো অফিস ঘুরতে শুরু করলো। আবির কিছুটা অবাক হলো,
আরমান মায়াকে তার সামনের কেবিনটা দেওয়ায় মিস দিশাও হেড ডিজাইনার হলেও ওকে সকল ডিজাইনারের সাথে বসেই কাজ করতে হয়েছে। মিস দিশাকে কোনো পার্সোনাল কেবিন দেওয়া হয়নি, কিন্তু আরমান মায়াকে পার্সোনাল কেবিন দিল। আর সব থেকে বড় কথা হলো আরমান আর মায়ের কেবিনের মাঝে দেওয়ালটা কাচের তৈরি, যার কারণে আরমান চাইলে নিজের কেবিনে বসে মায়ার কেবিনের পুরো দৃশ্য দেখতে পাবে, কিন্তু মায়ের কেবিন থেকে আরমানের কেবিনের দৃশ্য দেখা যাবে না। আর এই বিষয়টা এই অফিসের কেউ জানে না, কারণ আরমানের কেবিনে ওই কাচের দেওয়ালটা সবসময় পর্দা দিয়ে ঢাকা থাকে। আর এটাই আবিরের মাথায় ঢুকছে না যে মায়াকে ওই কেবিনটা কেন দিল। আরমান ওই কেবিনটা এমনি স্পেশালভাবে বানিয়েছিল, আজ পর্যন্ত ওই কেবিনটা কাউকে দেয়নি আরমান। তাই বিষয়টা আবিরকে ভীষণ ভাবাচ্ছে। পুরো অফিস ওদেরকে দেখাতে দেখাতে লাঞ্চের সময় হয়ে গেল, তাই আবির ওদের নিয়ে ক্যান্টিনে গেল। তারপর যে যার মতো লাঞ্চ অর্ডার দিয়ে খেতে শুরু করলো। খাওয়ার মাঝে আবিরের ফোন বেজে উঠলে ফোনের দিকে তাকাতেই দেখলো স্ক্রিনে আরমানের নাম ভেসে উঠছে। আরমান কল করেছে দেখে আবির জিভ কাটলো। আরমান নিশ্চয়ই ওকে খেতে টাকার জন্য কল করেছে, কারণ ওরা অফিসে প্রতিদিন দুজন আরমানের কেবিনে বসেই লাঞ্চ করে। আজ মায়াদের সাথে থাকায় ওর মাথা থেকে একদম আরমানের কথা বেরিয়ে গেছিল। মায়া আবিরকে জিভ কাটতে দেখে জিজ্ঞেস করলো, কি হলো ভাইয়া, কোনো সমস্যা? কে কল দিয়েছে? না, কোনো সমস্যা না, আরমান কল দিয়েছে। আবির কল রিসিভ করতেই আরমান গম্ভীর গলায় বলল, আমাকে ছাড়াই লাঞ্চ শুরু করে দিলি? ওরা ক্যান্টিনে কোনার দিকে বসেছিল। আবির উপরের দিকে একটা নির্দিষ্ট জায়গায় তাকিয়ে বোকা বোকা হেসে বলল, সরি ভাই, আসলে তোর কথা মনে ছিল না। আবির ওইদিকে এমনভাবে তাকিয়ে বলল যেন আরমান ওইখান দিয়ে ওকে দেখতে পাচ্ছে। মায়া আর মিরাজ অবাক হলো এটা দেখে। ওরাও আবিরের দৃষ্টি অনুসরণ করে তাকালো, কিন্তু একটা খুব সুন্দর ডিজাইনের লাইট ছাড়া কিছু দেখতে পেল না। মিরাজ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, স্যার এখানে কি আছে? আবির তাড়াতাড়ি ওখান থেকে চোখ সরিয়ে বোকা হেসে বলল, কই কিছু না তো। আপনি এমনভাবে ওই দিকে তাকিয়ে কথা বলছেন কেন? মনে হচ্ছে ওইখানে স্যার আছে। ও কিছু না, আমি এমনি ওই দিকে তাকিয়ে বললাম। আরমান গম্ভীর গলায় বলল, আমার লাঞ্চ এখনো আসেনি, তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা কর। এরপর আবির কলে থাকা আরমানকে বলল, সরি স্যার, আমি আপনার লাঞ্চ এখনই পাঠানোর ব্যবস্থা করছি। এদিকে আরমান নিজের কেবিনে বসে ওর ল্যাপটপ দিয়ে ক্যান্টিনের ফুটেজ দেখছিল জ্বলন্ত চোখে। এই অফিসের প্রতিটি কোণায় হিডেন ক্যামেরা আছে, যা কেউ জানে না। জ্বলন্ত চোখে দেখার কারণ হলো মায়া। মায়া আর মিরাজ এমনভাবে গল্প করছে যেন ওরা কতদিনের চেনা। মায়াকে ওর ভীষণ গায়ে পড়া স্বভাবের মনে হচ্ছে, তা না হলে সব ছেলেদের সাথেই এমন হেসে হেসে কথা বলতে হবে কেন? আবির কি কম ছিল যে এখনই মিরাজ এসে হাজির হলো? এদিকে আবির কল কেটে একজন ওয়েটারকে ডেকে বলল আরমানের লাঞ্চটা ওর রুমে পাঠানোর ব্যবস্থা করতে। অনেক দেরি হয়ে গেছে, এখনও আরমানের লাঞ্চ দেওয়া হয়নি। এরপর ওরা তিনজন আবারও গল্প করতে করতে খাওয়া শুরু করলো। কিছুক্ষণ পর ওই ওয়েটার এসে জানালো আরমানের লাঞ্চ আজকে বাড়ি থেকে আসেনি। আবির কিছুটা অবাক হলো এটা শুনে। ও তাড়াতাড়ি কল লাগালো রুবিকে। এই বিষয়ে জিজ্ঞাসা করলে ও বলল আরমান স্যার ওকে তো 1 মাস কাজ থেকে ছুটি দিয়েছিল, তাই ও ছুটিতে বাড়ি গেছে স্যারের অনুমতি নিয়েই। আর ওই জায়গায় তো মায়া কাজ করছিল, তাই এই দায়িত্বটা তো মায়েরই ছিল। আবির কাকে কি বলবে বুঝতে পারলো না। মায়ের দিকে ফেল চোখে তাকালো। মায়া সেটা দেখে বলল, কি হয়েছে ভাইয়া, খাবার আসেনি কেন বাড়ি থেকে? রবি নেই, ও ওর গ্রামের বাড়ি গিয়েছে, আর এই দায়িত্ব নাকি তোমার ছিল। মায়া অবাক হয়ে বলল, কিন্তু আমি তো এই বিষয়ে কিছু জানতাম না ভাইয়া, শুধু আমাকে কালকে বলেছিল রান্না করে অফিসে আনতে, আর আজ তো আমি অফিসে আছি। আবির কি বলবে বুঝতে পারল না। এতে মায়েরও কোনো দোষ নেই, মায়াও এত কিছু জানে না। আবির আরমানকে যে প্রতিদিন খাবার দেয় তাকে ক্যান্টিন থেকে খাবার নিয়ে দিতে বলল।
এরপর মায়াকে ওর কেবিন দেখিয়ে দিয়ে ওকে ওর কাজ শুরু করতে বলল। তারপর ও মিরাজকেও একটা ডেস্ক দেখিয়ে দিয়ে ওকে ওর কাজ করতে বলল। তারপরও গেল আরমানের কেবিনে। তখন খাবার নিয়ে আসা ব্যক্তি খাবার সার্ভ করছে। খাবার সার্ভ করা হয়ে গেলে সে চলে গেল। আর আরমান আবিরকে ঢুকতে দেখে ওর দিকে তাকিয়েও কোনো রকম এক্সপ্রেশন দিল না, চুপচাপ গিয়ে সোফায় বসলো। তারপর কোনো রকম এক্সপ্রেশন ছাড়াই আবিরকে বলল,